তো তাহলে আমরা পড়বো ফাঞ্জাই সম্পর্কে। ফাঞ্জাই যাকে বলা হচ্ছে ছত্রাক। ফাঞ্জাই মানে কি? ছত্রাক। বাংলাতে কি বলবো? ছত্রাক। ফাঞ্জাই ইন্ট্রোডাকশন। ইউনিক কিংডম অফ হেটারোট্রপ। হেটারোট্রপ বা পরভোজীর এটা একটা ইউনিক কিংডম। হেটারোট্রপের একটা হচ্ছে ইউনিক কিংডম অফ হেটারোট্রপ। এরা কি হবে? হেটারোট্রপ মানে পরভোজী। পরভোজীর মধ্যে স্যাপ্রোফিটিক হতে পারে, প্যারাসিটিক হতে পারে, স্যাপ্রোফিটিক হবে, প্যারাসিটিক হবে, সিম্বায়ন্ট হতে পারে। ঠিক আছে, স্যাপ্রোফিটিক, প্যারাসিটিক, সিম্বায়ন্ট। কিন্তু সবথেকে বেশি হবে স্যাপ্রোফিটিক। স্যাপ্রোফিটিক কাদেরকে বলা হচ্ছে? যারা মৃত পচা বস্তুর উপর মানে পচা বস্তু থেকে নিউট্রিশন দিবে, স্যাপ্রোফিটিক। প্যারাসিটিক হতে পারে কিন্তু সবথেকে বেশি স্যাপ্রোফিটিক। সিম্বায়ন্ট মানে কি? সিম্বায়ন্ট হচ্ছে সিম্বায়োসিস বা সিম্বায়োটিক। সিম্বায়োসিস যেখানে দুটো জীব একে অপরের সঙ্গে সাহায্য করে থাকে, বেঁচে থাকে। ঠিক আছে, একে অপরের উপকার করে বেঁচে থাকে, সেটা হচ্ছে সিম্বায়োসিস। সেই যে অ্যাসোসিয়েশন, দুজনের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ককে বলা হবে সিম্বায়োসিস। আর যেই জীবগুলো সেই সম্পর্কে সঙ্গে জড়িত, সেই জীবগুলোকে বলা হবে সিম্বায়ন্ট। যেমন কি হচ্ছে এখানে লাইকেন্স মানে কি? লাইকেন্স মানে হচ্ছে যে অ্যালগি অ্যান্ড ফাঞ্জাই এর অ্যাসোসিয়েশন। অ্যালগি আর ফাঞ্জাই একসঙ্গে আছে। এই অ্যালগি আর ফাঞ্জাই এই দুইটাকে বলা হবে সিম্বায়ন্ট। আর অ্যালগি আর ফাঞ্জাই যে একসঙ্গে আছে, এদের একসঙ্গে থাকার সম্পর্ককে বলা হবে সিম্বায়োসিস। এছাড়া হচ্ছে মাইকোরাইজা। মাইকো শব্দটা ফাঞ্জাইকে বোঝাবে, মাইকো শব্দটা বোঝায় ফাঞ্জাইকে। আর রাইজা শব্দটা বোঝায় হচ্ছে রুটকে বোঝাবে। রাইজা শব্দটা রুটকে বোঝায়। মাইকোরাইজা, রুট অফ হায়ার প্লান্টস অ্যান্ড ফাঞ্জাই। উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূলের মধ্যে ছত্রাক থাকবে। এটা হচ্ছে সিম্বায়োসিসের উদাহরণ। মোস্টলি হ্যাপ্লয়েড। ফাঞ্জাই গুলো কি হয়? হ্যাপ্লয়েড। আমরা কেমন? আমরা হচ্ছে ডিপ্লয়েড অর্গানিজম। এই যে তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমি হচ্ছে ডিপ্লয়েড। আমাদের সেলগুলো হচ্ছে ডিপ্লয়েড সেল। ঠিক আছে, মোস্টলি ফাঞ্জাই গুলো হ্যাপ্লয়েড সেল হবে। গ্রেট ডাইভার্সিটি ইন হ্যাবিটাট অ্যান্ড মরফোলজি। এদের হ্যাবিটাট আর মরফোলজি, হ্যাবিটাট মানে থাকার জায়গা, বসতি, আর মরফোলজির মধ্যে প্রচন্ড ডাইভার্সিটি দেখা যাবে। বিভিন্ন জায়গায় এদেরকে পাওয়া যাবে। এই জন্য বিভিন্ন জায়গায় পাওয়া যাবে। ময়েস্ট ব্রেড মানে পাউরুটির মধ্যে পাওয়া যাবে। ময়েস্ট ব্রেড, রটেন ফ্রুটস, পচা ফল। এছাড়াও কমন মাশরুম, কিছু খাওয়ার মাশরুম আছে, সেগুলো হচ্ছে এক ধরনের ফাঞ্জাই ছত্রাক। এছাড়াও রয়েছে টোড স্টোল। এটা হচ্ছে পয়জনাস ফাঞ্জাই। এই পয়জনাস ফাঞ্জাই এটাও। তো এই টোড স্টোল হচ্ছে পয়জনাস ফাঞ্জাই, বিষাক্ত ফাঞ্জাই। এগুলো খেলে ক্ষতি করবে। পয়জনাস মাশরুম। ঠিক আছে, উদাহরণ হচ্ছে এগারিকাস স্পিসিস। এগারিকাসের স্পিসিস আছে যেগুলো হচ্ছে টোড স্টোলের এক্সাম্পল। কসমোপলিটন, এদের কি হচ্ছে? সব জায়গায় পাওয়া যাচ্ছে। কসমোপলিটন মানে সব জায়গায় পাওয়া যাবে। এয়ার, ওয়াটার, সয়েল, জল, বাতাস, মাটি, সব জায়গায় পাওয়া যাবে। ঠিক আছে, এছাড়াও অন লিভিং প্লান্টস, লিভিং অ্যানিমালস, জীবিত প্রাণীর মধ্যে, মৃত প্রাণীর মধ্যেও পাওয়া যাবে, জীবিত উদ্ভিদের মধ্যে পাওয়া যাবে, মৃত উদ্ভিদের মধ্যেও পাওয়া যাবে, সব জায়গায় পাওয়া যাচ্ছে। এই জন্য বলা হচ্ছে কসমোপলিটন। ব্যাকটেরিয়াকেও বলা হবে কসমোপলিটন। প্রেফার টু গ্রো, সব জায়গায় তো পাওয়া যায়, কিন্তু কোথায় এরা গ্রো করতে পছন্দ করে? এরা গ্রো করতে পছন্দ করে ওয়ার্ম আর হচ্ছে হিউমিড কন্ডিশনে। ওয়ার্ম মানে যেখানে উষ্ণতা থাকবে, হিউমিড আর্দ্রতা থাকবে। উষ্ণতা আর্দ্রতা দুটোই যেখানে বেশি থাকবে সেখানে এরা গ্রো হবে। যেমন মনে করো যে গরমের সময় ঘামে জায়গাগুলো ভিজে গেছে। ঠিক আছে, তো আর্দ্রতা হয়ে গেল। এবার গরম আছে, গরমের জন্য উষ্ণতা পাচ্ছে। তো এই সময়ে কি হবে? এইসব জায়গায় আমাদের স্কিনের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, চুলকানি টাইপের। চুলকানি কি? আসলে ওই ফাঙ্গাল ইনফেকশনগুলোই হচ্ছে চুলকানি। তো এই যে ওয়ার্ম, উষ্ণতা পেলেই কি হচ্ছে? উষ্ণতা আর আর্দ্রতা পেলেই কি হচ্ছে? যে ফাঞ্জাইগুলো গ্রো হচ্ছে। তো আমরা সেই জিনিসটা থেকে বাঁচানোর জন্য, খাবার যেন ব্যাকটেরিয়া আর ফাঞ্জাই যেন খাবারটাকে নষ্ট না করে দেয়, ব্যাকটেরিয়া আর ফাঙ্গাল ইনফেকশন থেকে খাবারটাকে বাঁচানোর জন্য আমরা কি করি? রেফ্রিজারেটরের মধ্যে রেখি। তাহলে রেফ্রিজারেটর ইউজ করবো আমরা প্রিভেন্ট করার জন্য ব্যাকটেরিয়াল আর ফাঙ্গাল ইনফেকশনকে। ঠিক আছে, এরপরে নাম্বার অফ সেলস। ফাঞ্জাইয়ের মধ্যে নাম্বার অফ সেলসের ভিত্তিতে আমি
দুরকম ক্লাসিফাই করলাম, মানে দুভাবে ভাগ করলাম। একটা হচ্ছে ইউনিসেল এককোষী ফাঞ্জাই, আর হচ্ছে মাল্টিসেল বহুকোষী ফাঞ্জাই। ইউনিসেল খুব কম হয়, রেয়ারলি ইউনিসেল খুবই কম। ইউনিসেলের একটা এক্সাম্পল যেটা আমাদেরকে মনে রাখা উচিত, স্যাকারোমাইসিস সেরেবেসি, যার সাইন্টিফিক নাম ইস্টের সাইন্টিফিক নাম কি? স্যাকারোমাইসিস সেরেবেসি। ইস্ট কি করবে? ইস্ট ব্রেড তৈরি করে, তাই একে বলা হয় বেকারি ইস্ট। যেহেতু ব্রেড পাউরুটি তৈরি করছে এই জন্য বলা আছে বেকারি ইস্ট। আবার ইস্ট দিয়ে আমরা কি করতে পারি? আমরা অ্যালকোহল, বিয়ার, এসব বিয়ার জাতীয় দ্রব্য তৈরি করতে পারি, এই জন্য বলা আছে ব্রিভার ইস্ট। ঠিক আছে, মাদক দ্রব্য এক কথায়, হ্যাঁ, ওয়াইন, হুইস্কি, বিয়ার এগুলো তৈরি করতে আমরা ইস্টের সাহায্য নিতে পারি। তো এই জন্য যেহেতু ইস্ট দিয়ে ওগুলো তৈরি করা যায়, সেই জন্য ওগুলোকে ইস্টটাকে বলা হচ্ছে যে ব্রিভার ইস্ট, ব্রিভার ইস্ট। আচ্ছা, মাল্টিনিউক্লিয়েট বহুকোষী ছত্রাক। মাল্টিনিউক্লিয়েট না মাল্টিসেল। ইউনিসেল হচ্ছে, ইউনিসেল কি? ইস্ট। ইউনিসেলটা কি? ইস্ট। ইউনিসেল ফাঞ্জাই হচ্ছে ইস্ট। ইস্টকে আবার দুটো বলা নামে ডাকা হচ্ছে, একটা হচ্ছে বেকারি ইস্ট আর একটা হচ্ছে ব্রিভার ইস্ট। কারণ বেকারি পাউরুটি তৈরিতে সাহায্য করে, আর ব্রিভার মাদক দ্রব্য তৈরিতে সাহায্য করে, বিয়ার, হুইস্কি, ওয়াইন এগুলো তৈরিতে সাহায্য করে। মাল্টিসেট বহুকোষী ফাঞ্জাই কি? বহুকোষী ফাঞ্জাইয়ের মধ্যে বিশেষত এরা হবে ফিলামেন্টাস ফিতার মতো, লম্বা, সিলিন্ডার পাতলা, থ্রেড লাইক সুতোর মতো হবে। তাহলে কি হচ্ছে? মাল্টিসেলগুলোর বিশেষত্ব কি? যে এরা ফিলামেন্টাস হবে, লং হবে, সিলিন্ডার হবে, থ্রেড লাইক। ফিলামেন্টাস লং, সিলিন্ডার, থ্রেড লাইক, সুতোর মতো, লম্বা পাতলা সুতোর মতো। ঠিক আছে, যে গঠন দেখা যাবে সেটাই হচ্ছে ফাঞ্জাই। মাল্টিসেলগুলো এরকম হয়, ফিলামেন্টাস ফিতার মতো লম্বা হবে, লং ফিতার মতো লম্বা হবে, সিলিন্ডার পাতলা হবে, ঠিক আছে, থ্রেড লাইক সুতোর মতো হবে, স্ট্রাকচার হবে। আচ্ছা, এই যে ফাঞ্জাইয়ের যে লম্বা সুতোর মতো গঠন, তাকে বলা হবে হাইফি। হোয়াট ইজ হাইফি? হাইফি কি জিনিস? হাইফির জন্য শব্দগুলো মনে রাখা প্রয়োজন। হাইফির মধ্যে কোন কোন ক্যারেক্টারটা হাইফি? ফিলামেন্টাস লং, সিলিন্ডার, থ্রেড লাইক। দিস স্ট্রাকচার অফ ফাঞ্জাই ইজ নোন এজ এ হাইফি। ফাঞ্জাইয়ের এই গঠনটাকে বলা হচ্ছে হাইফি। ঠিক আছে, হাইফি। এবার হাইফি আছে, এই যে একটা হাইফি দেখিয়েছি আমি, এটা হচ্ছে একটা হাইফি। ঠিক আছে, হাইফিগুলো আবার দু রকম হতে পারে। ঠিক আছে, হাইফিগুলো দু রকম হতে পারে। একটা হাইফি কি হবে? যে এই হাইফিটা এরকম লম্বা, ঠিক আছে, লম্বা, তো এরকম হাইফি হবে। ঠিক আছে, এটা এক ধরনের হাইফি হতে পারে। আর একটা হাইফি হবে এরকম, এটা শুধু লম্বা, আর এখানে দেখো লম্বা গেছে আমার শাখা তৈরি করে নিচ্ছে। তো হাইফি দু রকম, একটাকে বলা হবে হাইফি ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চ শাখা তৈরি করেছে, আর একটা হচ্ছে আনব্রাঞ্চ, এখানে শাখা তৈরি করেনি। ঠিক আছে, এবার ব্রাঞ্চ আনব্রাঞ্চের মধ্যে আরো ডিফারেন্স আছে, যে এখানে কি হচ্ছে, যে এখানে নিউক্লিয়াস গুলো এন্ড থেকে হচ্ছে নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস গুলো এভাবে আছে। দেখো নিউক্লিয়াস গুলো সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো আছে, আর মাঝখানে স্পেশাল করে কোনো কোষ পর্দা নেই, কোষ পর্দা বা কোষ প্রাচীর নেই। ঠিক আছে, পুরো সাইটোপ্লাজমটা ছড়ানো আছে, তার মধ্যে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, এরকম অনেকগুলো নিউক্লিয়াস আছে। ঠিক আছে, তো এই ধরনের হাইফি, এইটা হাইফির দুটো প্রকার, এটা হচ্ছে এক ধরনের হাইফি। এই হাইফিতে কি হবে, যে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে একটা সাইটোপ্লাজমে। ঠিক আছে, কিন্তু এখানে কি হবে, এখানে এরকম একটা হাইফি আছে, হাইফিতে পুরো সেলের মতো, এটা একটা আলাদা সেল, এটা একটা আলাদা সেল, এভাবে আলাদা আলাদা করে নিউক্লিয়াস আছে। আর নিউক্লিয়াসের মাঝখানে একটা করে পর্দা আছে। নিউক্লিয়াসের মাঝখানে দুটো নিউক্লিয়াস আছে, তার মাঝখানে একটা পর্দা আছে। ঠিক আছে,
তো এই ধরনের হাইপি হচ্ছে আনব্রাঞ্চ, এখানে শাখা প্রশাখা হয় না। তো এই হাইপিটা কি হবে, এটা হচ্ছে আনব্রাঞ্চ, ঠিক আছে। আর এটাতে কি হবে, এই ধরনের হাইপিগুলো ব্রাঞ্চ হবে। এখানে কি হবে, মাল্টি নিউক্লিয়েটেড সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে অনেকগুলো নিউক্লিয়াস আছে, তো বলবো মাল্টি নিউক্লিয়েটেড সাইটোপ্লাজম। আর এখানে সাইটোপ্লাজমে একটা করে নিউক্লিয়াস আছে, তার মাঝখানে আবার ছোট করে পর্দা আছে, যাকে বলা হয় সেপ্টা, পর্দা। সেপ্টেট মানে দুটোর মাঝখানে একটা ছোট পর্দা আছে, যাকে বলা হয় সেপ্টেট, সেপারেশন, সেপ্টেট। আর এখানে এটা হচ্ছে অ্যাসেপ্টেট, এখানে দুটো নিউক্লিয়াসের মাঝখানে কোনো পর্দা বা কোনো ব্যারিয়ার নেই, দুটো নিউক্লিয়াসের মাঝখানে কোনো ব্যারিয়ার নেই, দুটো নিউক্লিয়াস সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো অবস্থায় আছে। এটাকে তাহলে আমি কি বলবো, অ্যাসেপ্টেট বলবো, এটাকে বলবো অ্যাসেপ্টেট, ঠিক আছে। আর ওটা হচ্ছে সেপ্টেট, অ্যাসেপ্টেট মাল্টি নিউক্লিয়েট। আচ্ছা, কন্টিনিউয়াস টিউব, একটা টিউবের মতো কন্টিনিউ আছে এটা, ঠিক আছে, কোনো ব্রাঞ্চ নেই, কোনো শাখা প্রশাখা নেই, একটা লম্বা টিউবের মতো। কিন্তু সিনোসিটিক, যখন এই সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস আছে, এরকম মাল্টি নিউক্লিয়েটেড সেলকে বলা হয় সিনোসিটিক। তো সিনোসিটিক কন্ডিশন, সিনোসিটিক কি, একটা নিউক্লিয়াসের মধ্যেই একটা সাইটোপ্লাজমের মধ্যে, একটা সেলের সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস আছে, একটা সেলের সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস আছে, এই জন্য এটাকে বলা আছে সিনোসিটিক কন্ডিশন। সিনোসিটিক কেন, মাল্টি নিউক্লিয়েটেড সাইটোপ্লাজম, মাল্টি নিউক্লিয়েটেড সাইটোপ্লাজম একেই বলা হচ্ছে সিনোসিটিক। সেপ্টেট, মাঝখানে সেপ্টা আছে, পর্দা আছে। আচ্ছা, এই যে হাইপি আছে, যাদের ব্রাঞ্চ সেপ্টেট হাইপি কার কার আছে, এটা হচ্ছে একটা খেলোয়াড় আছে, নাম হচ্ছে এবি ডিভিলিয়ার্স, ওর নাম বেশ ভালো খেলে, সার্চ করে দেখতে পারো, খুবই ধোয়াধার খেলাড়ি আছে। তো এবি ডিভিলিয়ার্স এর নামের অক্ষরগুলো নিব আমরা এবিডি, এবিডি অ্যাস্কোমাইসিটিস, বেসিডিওমাইসিটিস, আর হচ্ছে ডিউটেরোমাইসিটিস, ঠিক আছে। এই তিনটার মধ্যে যে আছে, এই তিনটার মধ্যে কি হবে, সেপ্টেট, এরকম সেপ্টেট দেখা যাবে, সেপ্টেট আর ব্রাঞ্চ, সেপ্টেট ব্রাঞ্চ হাইপি দেখা যাবে। তাহলে অ্যাসেপ্টেট কার মধ্যে হবে, মাল্টি নিউক্লিয়েটেড, এটা হবে ফাইকোমাইসিটিস এর মধ্যে। আর সেপ্টেট এবিডি ভিলিয়ার্স, এবিডি অ্যাস্কোমাইসিটিস, বেসিডিওমাইসিটিস, ডিউটেরোমাইসিটিস, এই তিনটার মধ্যে, এই তিনটা ক্লাসের মধ্যে কি হবে, সেপ্টেট ব্রাঞ্চ হাইপে পাওয়া যাবে, ঠিক আছে, হাইপে পাওয়া যাবে, ঠিক আছে। যখন সেপ্টেট হচ্ছে, তার মানে একটা করে নিউক্লিয়াস আছে, যাকে বলবো আমরা ইউনি নিউক্লিয়েটেড। আর এখানে কি হলো, একটা সাইটোপ্লাজমের মধ্যেই, একটা সেলের সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস আছে, তো মাল্টি নিউক্লিয়েটেড। আর সেই ক্ষেত্রে কি হবে, ইউনি নিউক্লিয়েটেড। মোনোক্যারিওটিক, মোনো মানে এক, ক্যারিও শব্দটা কাকে বোঝায়, ক্যারিও শব্দটা অলওয়েজ নিউক্লিয়াসকে বোঝায়। মোনোক্যারিওটিক, সেল ডিভিশনে বলবে ক্যারিওকাইনেসিস, ক্যারিও মানে কি নিউক্লিয়ার ডিভিশন, কাইনেসিস মানে ডিভিশন, ক্যারিও নিউক্লিয়াসকে বোঝাচ্ছে। প্রোক্যারিওটিক, পুরনো প্রকৃতির নিউক্লিয়াস, ক্যারিও শব্দটা নিউক্লিয়াস বোঝায়। তো মোনোক্যারিওটিক, একটা নিউক্লিয়াস যুক্ত, ইউনি নিউক্লিয়েটেড, ঠিক আছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ, এই যে এবি ডিভিলিয়ার্স এর থেকে আমরা মনে রাখলাম, এবি ডিভিলিয়ার্স, এবিডি সেপ্টেট ব্রাঞ্চ, এখান থেকে এবি শব্দটা মনে রাখবো, যে এখানে কি হবে, এবির মধ্যে ডাইক্যারিয়ন স্টেজ দেখা যাবে। মোনোক্যারিওটিক এবিডি, মোনোক্যারিওটিক এবিডি, এবি হচ্ছে ডাইক্যারিওটিক স্টেজ। তাহলে মোনোক্যারিওটিকের জন্য এবি, মোনোক্যারিওটিক, এবি ডিভিলিয়ার্স, এবিডি। আর ডাইক্যারিওটিক স্টেজ আছে একটা, যেটা আমরা একটু পরে জানবো, তার জন্য মনে রাখবো এবি, মোনোক্যারিওটিক এবিডি, ডাইক্যারিওটিক এবি। ডাইক্যারিওটিক স্টেজ দেখা যাবে এবি মানে অ্যাস্কোমাইসিটিস, বেসিডিওমাইসিটিস এর মধ্যে। আর কি হবে, মোনোক্যারিওটিকের মধ্যে কি দেখা যাবে, মোনোক্যারিওটিক কার মধ্যে দেখা যাবে, যার মধ্যে একটা নিউক্লিয়াস আছে, সেটা হচ্ছে অ্যাস্কোমাইসিটিস, বেসিডিওমাইসিটিস, ডিউটেরোমাইসিটিস। তাহলে আবার বলছি, মোনোক্যারিওটিক এবিডি, মোনোক্যারিওটিক একটা নিউক্লিয়াস থাকবে অ্যাস্কোমাইসিটিস এর মধ্যে, বেসিডিওমাইসিটিস এর মধ্যে।
আর ডিউটেরোমাইসিটিস। আর যেটা আছে ডাইক্যারিওটিক স্টেজ দেখা যাবে এবি অ্যাস্কোমাইসিটিস বেসিডিওমাইসিটিস। মোনোক্যারিওটিক এবিডি, ডাইক্যারিওটিক এবি। শর্টকাট, এখানে অনেক কমপ্লিকেটেড আছে বইয়ের মধ্যে। তাহলে হাইফি দুরকম, একটা হাইফি এরকম কন্টিনিউয়াস টিউব মাল্টিনিউক্লিয়েটেড সাইটোপ্লাজম, আনব্রাঞ্চ সিনোসিটিক ফাইকোমাইসিটিস এক্সাম্পল। এরপরে আরেকটা হাইফি সেপ্টেড ব্রাঞ্চ ইউনিনিউক্লিয়েটেড মোনোক্যারিওটিক এক্সাম্পল এবিডি অ্যাস্কোমাইসিটিস বেসিডিওমাইসিটিস ডিউটেরোমাইসিটিস। এবি ডাইক্যারিওটিক স্টেজ দেখা যাবে এর মধ্যে। হলো। এরপরে রিপ্রোডাকশন তিন রকম হবে। প্রথমে ভেজিটেটিভ বলি, তারপরে অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল। ভেজিটেটিভ যেটা আছে কি না, ওটা হচ্ছে অ্যাসেক্সুয়ালেরই একটা টাইপ বলতে পারো। অ্যাসেক্সুয়ালেরই টাইপ হচ্ছে ভেজিটেটিভ। তাহলে ভেজিটেটিভ রিপ্রোডাকশনের জন্য বিএফএফ মনে রাখবো। ভেজিটেটিভ বিএফএফ বার্ডিং, ফ্র্যাগমেন্টেশন, ফিউশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন কেমন ভাবে হবে? তিন রকম ভাবে। এটা বিএফএফ বার্ডিং, ফ্র্যাগমেন্টেশন, ফিউশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হবে স্পোর ফরমেশনের মাধ্যমে, রেণু উৎপাদন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, স্পোর ফরমেশন। আচ্ছা, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য তিন রকম স্পোরের কথা মনে রাখতে হবে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য তিন রকম স্পোরের কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে কনিডিয়া। কনিডিয়ার মধ্যে, কনিডিয়ার সঙ্গে আরেকটা শব্দ মনে রাখবো যে কনিডিয়া। কনিডিয়া হচ্ছে এক্সোজেনাস, মানে বাইরের দিকে স্পোরগুলো তৈরি হয়। কনিডিয়া স্পোরের কথা যদি মনে আসে কি না, কনিডিয়া যে স্পোর কি আছে? কনিডিয়া। কোন ধরনের স্পোর আছে? কনিডিয়া। যার মধ্যে কনিডিয়া স্পোর আছে তার মধ্যে কি হচ্ছে, তার স্পোরগুলো হচ্ছে এক্সোজেনাস স্পোর, ঠিক আছে। আর ওর স্পোরগুলো চলাফেরা করতে পারে না, অ্যাপ্ল্যানোস্পোর। তাহলে কনিডিয়া যার মধ্যে স্পোর আছে তার কি হবে? স্পোরগুলো ফরমেশন হবে এক্সোজেনাস, বাইরের দিকে। আর অ্যাপ্ল্যানোস্পোর, ওই স্পোরগুলো চলাফেরা করতে পারে না, রেণুগুলো চলাফেরা করতে পারবে না, বায়ুর মাধ্যমে উড়ে যেতে পারবে, কিন্তু চলাফেরা করতে পারবে না। আরেকটা কি এন্ডোজেনাস স্পোর দেখা যাবে, যেটা হচ্ছে স্পোরেঞ্জিওস্পোর। যখনই শুনবো স্পোরেঞ্জিওস্পোর মানে স্পোরগুলো হচ্ছে এন্ডোজেনাস। স্পোরেঞ্জিয়াম বলে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, ওর মধ্যে স্পোরগুলো তৈরি হয়। স্পোরেঞ্জিয়াম বলে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, স্পোরেঞ্জিয়ামের মধ্যে স্পোরগুলো তৈরি হচ্ছে। তো স্পোরেঞ্জিওস্পোর হচ্ছে এন্ডোজেনাস স্পোর। আর এটাও এই যে স্পোরেঞ্জিয়ামের মধ্যে যে স্পোরগুলো তৈরি হয় সেগুলো চলাফেরা করতে পারে না, তো বলবো অ্যাপ্ল্যানোস্পোর, ঠিক আছে। আর একটা স্পোর আছে যেটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন স্পোর, সেটা হচ্ছে জুস্পোর। সেটা কিন্তু এন্ডোজেনাস। জুস্পোর এন্ডোজেনাস স্পোর মনে রাখতে হবে। তাহলে কনিডিয়া এক্সোজেনাস অ্যাপ্ল্যানোস্পোর। স্পোরেঞ্জিওস্পোর এন্ডোজেনাস অ্যাপ্ল্যানোস্পোর। জুস্পোর এন্ডোজেনাস মোটাইল স্পোর। জু মানে যার মধ্যে ফ্ল্যাজেলা আছে, সেটা চলাফেরা করতে পারবে, রেণু আছে কিন্তু চলাফেরা করতে পারবে। তাহলে অ্যাকোয়াটিক, জলের মধ্যে থাকে, যেগুলো জলের মধ্যে আছে, যে ফাঞ্জাইগুলো জলের মধ্যে থাকে তাদের মধ্যে পাওয়া যাবে জুস্পোর। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কোন কোন স্পোরের প্রকারভেদ সেগুলো মনে রাখতে হবে। যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে তিন রকম স্পোর পাওয়া যাচ্ছে, কনিডিয়া, স্পোরেঞ্জিওস্পোর, জুস্পোর। সেক্সুয়াল রিপ্রোডাকশনে আবার স্পোর ফরমেশন হবে। সেক্সুয়াল রিপ্রোডাকশনে স্পোরগুলোর স্পেশাল নাম আছে। সেক্সুয়াল রিপ্রোডাকশনের স্পোরগুলো কি হচ্ছে? সেক্সুয়াল রিপ্রোডাকশনের স্পোরগুলো কি কি? উস্পোর, অ্যাস্কোস্পোর, বেসিডিওস্পোর। আর একটা আছে জাইগোস্পোর। ওটা না জানলেও চলবে, কিন্তু এগুলো জেনে রাখতে হবে, এগুলো বইয়ের মধ্যে আছে। তাহলে সেক্সুয়াল স্পোরগুলো কি কি? সেক্সুয়াল স্পোরগুলো হচ্ছে উস্পোর, অ্যাস্কোস্পোর, বেসিডিওস্পোর। অ্যাসেক্সুয়াল স্পোরগুলো কি কি? কনিডিয়া, স্পোরেঞ্জিওস্পোর, জুস্পোর। আর সেক্সুয়াল স্পোরগুলো উস্পোর, অ্যাস্কোস্পোর, বেসিডিওস্পোর। আচ্ছা, সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় কিভাবে? প্রসেসটা কি আছে? সেক্সুয়াল রিপ্রোডাকশনের প্রসেসটা কি আছে? ঠিক আছে, প্রসেসটা কি আছে? প্রথমে হাইফিগুলো ফিউজ হয়ে যাবে। হাইফিগুলো ফিউজ হয়ে যাবে।
এরকম একটা হাইফি আছে আর একটা হাইফি আছে। তো দুটো হাইফি আছে, এই হাইফি গুলো ফিউজ হয়ে যাবে। যখন ফিউজ হয়ে গেল এর মধ্যে নিউক্লিয়াস ছিল, এরকম একটা স্টেজ তৈরি হবে। তাহলে কি বলছে, হাইফি ফিউজ প্লাজমোগ্যামি। প্রথমে কি হচ্ছে, প্রোটোপ্লাজমটা ফিউজ হচ্ছে, প্রোটোপ্লাজমটাই ধরবা, ঠিক আছে। সাইটোপ্লাজম থাকলে ওটাকে রং কনসিডার করবা, কারণ প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম হচ্ছে আলাদা। প্রোটোপ্লাজম সেলের মধ্যে যে লিভিং কন্টেন্টটা আছে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম, পুরো সেলটার মধ্যে প্রোটোপ্লাজম কি কি দিয়ে তৈরি, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম কি, সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বাদ, ঠিক আছে। তাহলে ফিউশন অফ প্রোটোপ্লাজম লেখা আছে, কিন্তু শব্দটা ধ্যান দিবে, ফিউশন অফ প্রোটোপ্লাজম। আগে প্রোটোপ্লাজম গুলো ফিউজ হলো, এটা বলা আছে প্লাজমোগ্যামি। প্রথমে প্লাজমোগ্যামি হলো, ফিউশন অফ প্রোটোপ্লাজম, আচ্ছা, বিটুইন টু মোটাইল গ্যামেটস, নন মোটাইল গ্যামেটস। আচ্ছা, এই সেলগুলোর মধ্যে গ্যামেট তৈরি হতে পারে, গ্যামেটগুলো মোটাইল, এই সেলগুলোর যে নিউক্লিয়াসগুলো আছে এগুলোকে বলবো গ্যামেট নিউক্লিয়াস, এগুলো হচ্ছে গ্যামেট, ঠিক আছে। এই সেলটাই গ্যামেট সেল, এটাই নিউক্লিয়াসটা হচ্ছে গ্যামেট নিউক্লিয়াস। তো মোটাইল গ্যামেট, হাইফির স্পেশাল সেলগুলো, সেগুলোকে বলা হচ্ছে গ্যামেট সেল, সেগুলোকে বলা হচ্ছে হাইফির গ্যামেট সেল। তো যখন হাইফি ফিউজ হলো তার গ্যামেটগুলো ফিউজ হলো, ঠিক আছে, গ্যামেট সেলগুলো ফিউজ হলো। আবার মোটাইল গ্যামেটও থাকতে পারে। তো এখানে মনে রাখবে, এটার অনেক ডিটেলস করতে গেলে টাইম লেগে যাবে। তো মনে রাখবে দু ধরনের গ্যামেট হতে পারে, মোটাইল আর নন মোটাইল। সিম্পলি যখন হাইফি ফিউজ হলো মানে কি, প্রোটোপ্লাজমের ফিউশন হলো। প্রোটোপ্লাজমের ফিউশনকে কি বলা আছে, প্লাজমোগ্যামি, ঠিক আছে। এরপরে কি দেখা যাচ্ছে, ডাইক্যারিয়ন, দুটো নিউক্লিয়াস N+N, এই সেলটাকে বলা হবে ডাইক্যারিয়ন। দুটো সেল না, একটা সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস, তাকে বলা হচ্ছে ডাইক্যারিয়ন। ডাই মানে দুই, ক্যারিয়ন থেকে নিউক্লিয়াস, ডাইক্যারিওফেজ। এই যে দশাটা আছে, ঠিক আছে, ফাঞ্জাইয়ের জীবনে যে এই দশাটা আছে, এই দশাকে বলা হচ্ছে ডাইক্যারিওফেজ বা ডাইক্যারিওটিক স্টেজ। তাহলে দশাটার নাম কি, ডাইক্যারিওফেজ বা ডাইক্যারিওটিক স্টেজ। সেলটা হচ্ছে ডাইক্যারিয়ন, কেন, দুটো নিউক্লিয়াস আছে, দুই ক্যারিয়ন নিউক্লিয়াস। তো হাইফি গুলো ফিউজ হলো, দুটো করে নিউক্লিয়াস আছে, ডাইক্যারিয়ন, দুটো নিউক্লিয়াস। এরপরে কি হচ্ছে, এবি ইন্টারভেনিং ডাইক্যারিওটিক স্টেজ, মানে অ্যাস্কোমাইসিটিস আর বেসিডিওমাইসিটিস এর মধ্যে ইন্টারভেনিং ডাইক্যারিওটিক স্টেজ দেখা যায়। মানে এই দুই রকম ফাঞ্জাইয়ের মধ্যে এই স্টেজটা অনেকক্ষণ থাকতে পারে, ঠিক আছে, অনেকক্ষণ থাকে, আওয়ার্স থেকে ইয়ার্স অবধি হতে পারে, আওয়ার্স টু ইয়ার্স হতে পারে, মানে ঘন্টা থেকে বছর অবধি থাকতে পারে ডাইক্যারিওফেজটা। মানে এভাবেই আছে, দুটো নিউক্লিয়াস দুই দিকে আছে, এটাই হচ্ছে ডাইক্যারিওটিক স্টেজ। তো এই দুটো ফাঞ্জাইয়ের মধ্যে এই স্টেজটা অনেকক্ষণ থাকে। আর বাকি কিছু ফাঞ্জাই আছে যাদের মধ্যে সাম কিছুর মধ্যে কি আছে, ইমিডিয়েট ডিপ্লয়েড সেল, 2N সেল মানে ডিপ্লয়েড সেল। আর কিছু কিছু ক্ষেত্রে কি হবে, ফিউশন হওয়া মাত্র নিউক্লিয়াস গুলো ফিউজ হয়ে যাবে, দুটো নিউক্লিয়াস ফিউজ হয়ে যাবে। তো ইমিডিয়েট, তো কতগুলোর মধ্যে হবে এরকম,
শব্দটা আমাদেরকে মনে রাখতে হবে সাম, কিছুর মধ্যে, সাম ইমিডিয়েট ফিউশন, ঠিক আছে, ইমিডিয়েট ফর্ম ডিপ্লয়েড সেল, ইমিডিয়েটলি ডিপ্লয়েড সেল তৈরি করবে। সামের জায়গায় যদি মোস্ট করে দেয় তো রং হবে, সাম কিছু। ডাইক্যারিওফেজ, ডাইক্যারিওটিক ফেজ কার মধ্যে দেখা যাবে? অ্যাস্কোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস, এ বি, এই দুটোর মধ্যে ডাইক্যারিয়ন স্টেজ দেখা যাবে, ডাইক্যারিওটিক স্টেজ। এই যে এখানে আরেকবার রিমেম্বার করে দিই, তখন বলছিলাম এ বি ডি অ্যাসেপ্টেড ব্রাঞ্চ হাইফি, এ বি ডাইক্যারিয়ন, এ বি ডি মোনোক্যারিওটিক, এ বি ডাইক্যারিওটিক স্টেজ, এ বি ডি ডাইক্যারিওটিক স্টেজ। আচ্ছা, এরপরে কি হলো? ক্যারিওগ্যামি। এটা তো ইমিডিয়েট স্টেজ দেখিয়ে দিলাম যে প্লাজমোগ্যামি হওয়ার সঙ্গে সঙ্গে নিউক্লিয়াসগুলো ফিউজ হয়ে গেছে, দিয়ে ডিপ্লয়েড সেল তৈরি করে দিচ্ছে। এখানে ডাইক্যারিওটিক স্টেজ নেই, ঠিক আছে। কিন্তু এখানে কি হচ্ছে? প্রোটোপ্লাজম তো ফিউশন হয়েছে কিন্তু নিউক্লিয়াসগুলো আলাদা আছে। তো প্রোটোপ্লাজম ফিউশন হলো বলছে প্লাজমোগ্যামি, তারপর এরকম ভাবেই আছে। তো এটাকে বলবো ডাইক্যারিওটিক স্টেজ। এবার কিছুক্ষণ পর কি হলো? কিছুক্ষণ পর নিউক্লিয়াস দুটো এক জায়গায় হয়ে গেল, এক জায়গায় হয়ে গেল, দুটো নিউক্লিয়াস এক জায়গায় হয়ে গেল। এটাকে বলছে ক্যারিওগ্যামি। ক্যারিওগ্যামি কি? ক্যারিও নিউক্লিয়াস ফিউশন, ফিউশন অফ নিউক্লিয়াস। ক্যারিওগ্যামি কি? নিউক্লিয়াস ফিউজ হওয়াকে বলা হচ্ছে ক্যারিওগ্যামি। নিউক্লিয়াস ফিউজ হওয়াকে বলা হচ্ছে ক্যারিওগ্যামি। যখন নিউক্লিয়াস ফিউজ হয়ে গেল তো n+n থাকলো না, এই যে আলাদা আলাদা ছিল এই জন্য লিখলাম n+n। যখন দুটো একসঙ্গে চলে আসলো, একসঙ্গে হয়ে এরকম একটা নিউক্লিয়াস তৈরি করলো, তখন সেলটাকে বলবো ডিপ্লয়েড সেল, ঠিক আছে। ডাইক্যারিওটিক আর থাকলো না, ডিপ্লয়েড হয়ে গেল, ডিপ্লয়েড সেল। এটা কি করবে? ফ্রুটিং বডি তৈরি করবে, ফ্রুটিং বডি, ঠিক আছে, ফ্রুটিং বডি। এটা মিলে গিয়ে ফ্রুটিং বডি তৈরি করবে, ঠিক আছে। এই সেলটা ফ্রুটিং বডি তৈরি করবে। ফ্রুটিং বডির মধ্যে মিওসিস হবে, এটার মিওসিস হবে। মিওসিস হলে কি হবে? এই ডিপ্লয়েড সেল যেটা ছিল, ডিপ্লয়েড সেলটা এরকম একটা স্ট্রাকচার তৈরি করছে, ফ্রুটিং বডিজ, ঠিক আছে। নিউক্লিয়াসটা এখানে ট্রান্সফার হয়ে গেল। তো এই যে ডিপ্লয়েড সেলটা আছে, ডিপ্লয়েড সেলের মিওসিস হলো। মিওসিস হলে কি হবে? চারটা হ্যাপ্লয়েড সেল তৈরি হবে না? চারটা হ্যাপ্লয়েড সেল তৈরি হবে না? তো নিউক্লিয়াস ফিউশন হওয়ার পর চারটা হ্যাপ্লয়েড স্পোর তৈরি হলো। তো কি বলছে? ডিপ্লয়েড সেল হওয়ার পর ফ্রুটিং বডি তৈরি করবে, আর ফ্রুটিং বডির মধ্যে মিওসিস হবে। এই যে ফ্রুটিং বডি তৈরি হয়েছে স্যাক লাইক, ফ্রুটিং বডির মধ্যে মিওসিস হবে। মিওসিস হয়ে হ্যাপ্লয়েড স্পোর তৈরি করবে। এই যে হ্যাপ্লয়েড রেণু তৈরি করেছে, কয়টা? চারটা হ্যাপ্লয়েড রেণু তৈরি করেছে, চারটা হ্যাপ্লয়েড রেণু তৈরি করেছে। আর এই রেণুগুলো ছড়িয়ে যাবে আকাশে বাতাসে। রেণু ছড়িয়ে গেল, এই রেণু আবার এসে এখানে এরকম ভাবে হাইফি তৈরি করছে। এই রেণু আবার এই রেণুটা বিভাজিত হয়ে হয়ে হ্যাপ্লয়েড হাইফি তৈরি করলো, হ্যাপ্লয়েড হাইফি তৈরি করলো, ঠিক আছে। বাস, এটা পরে জার্মিনেট হবে, নিউ হাইফি, নতুন হাইফি তৈরি করছে, পরে আবার জার্মিনেট হয়ে। আচ্ছা, এবার ফাঞ্জাই গুলোকে, এই যে ফাঞ্জাই আছে, ফাঞ্জাইকে চারটা ক্লাসে ডিভাইড করেছে। কয়টা ক্লাসে? ডিভিশন, চারটা ক্লাসে ডিভাইড করেছে। কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? মাইসেলিয়াম মরফোলজি। মাইসেলিয়াম কি জিনিস? এই যে হাইফিগুলো আছে কিনা, এই যে হাইফিগুলো আছে, এটা কি হাইফি, এটা কি হাইফি, এটা কি হাইফি, এটা কি হাইফি। দেখো অনেকগুলো হাইফি মিলে কি তৈরি করলো? একটা জালকাকার গঠন তৈরি করলো না? এখানে দেখাচ্ছি আমি, এই যে অনেকগুলো হাইফি মিলে কি করছে? জালের মধ্যে একটা গঠন তৈরি করছে। আরো হাইফি বানিয়ে দিচ্ছি আমি, আরো হাইফি বানিয়ে দিচ্ছি। তো এটা কি হলো? জালের মতো একটা গঠন তৈরি করলো না? এটাকে বলবে মাইসেলিয়াম। মাইসেলিয়াম কি জিনিস? নেটওয়ার্ক অফ হাইফি, হাইফির একটা জাল, যাকে বলা হবে মাইসেলিয়াম। তাহলে এই যে ফাঞ্জাই গুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করছি, কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে ভাগ করছি? ঠিক আছে, কিসের ভিত্তিতে ভাগ করছি? যেরকম কিসের ভিত্তিতে ভাগ করছি? যে
মাইসেলিয়াম অফ মরফোলজি, মাইসেলিয়ামের মরফোলজির উপর ভিত্তিতে। আচ্ছা, মরফোলজি শব্দটা মনে রাখবে এখানে, কেন বলে দেখি, মাইসেলিয়াম অফ অ্যানাটমি অফ মাইসেলিয়াম, অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে ছিল মরফোলজি অফ মাইসেলিয়াম, আমি শর্টকাটে লিখেছি মাইসেলিয়াম মরফোলজি, ঠিক আছে। তো মনে রাখবে যে মরফোলজি অফ মাইসেলিয়াম, মাইসেলিয়ামের মরফোলজির উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। যদি মরফোলজি জায়গায় অ্যানাটমি শব্দ করে দেয় তো করতে পারে। মোড অফ স্পোর, যে স্পোর রেণু কিভাবে তৈরি হচ্ছে, অনেকগুলো রেণুর ভাগ দেখলাম আমরা, মনে রাখতে হবে। ফ্রুটিং বডিজ, ফ্রুটিং বডিজগুলো কেমন আছে, ফ্রুটিং বডির উপর ভিত্তিতে। এমএসএফ ক্লাসিফাই করছে এমএসএফ এর ভিত্তিতে, সংক্ষেপে ক্লাসিফাইয়ের জন্য মনে রাখবে এমএসএফ, এম থেকে মাইসেলিয়াম, এস থেকে স্পোর, এফ থেকে ফ্রুটিং বডিজ, এফ থেকে ফ্রুটিং বডিজ, এভাবেই সিকোয়েন্স করে মনে রাখাটা বেটার হবে।